ভূত.com এখানে সত্য ঘটনা শোনানো। নমস্কার, ভূত.com-এর একটি নতুন এপিসোডে আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা সব সময় চেষ্টা করি সস্তায় ভালো থাকার জায়গা কোথায় পাওয়া যায়। কিন্তু কখনো কখনো এই সস্তার জিনিস খুঁজতে গিয়ে কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তার জীবনে স্মৃতি হয়ে থেকে যায়। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল দেবজিৎ আর ওর 3 বন্ধুর সাথে। 3 বন্ধু, রাহুল, অপূর্ব আর সায়ন। তা দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে তেনারা আছে। দেবজিৎরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ওরা 4 বন্ধু একসাথেই যেত, আর ওদের মধ্যে রাহুল এই সব ঘোরার প্ল্যানগুলো ঠিক করত। কোথায় কমে হোটেল পাওয়া যাবে, কিভাবে কম খরচে যাওয়া যাবে, কোথায় কম খরচে খাওয়া যাবে, এই সব খুঁজে বার করতে রাহুলের ছিল জুড়ি মেলা ভার। এবার আসি আসল ঘটনায়। তখন সালটা 2018। ওরা তখন সবে চাকরিতে জয়েন করেছে। হঠাৎ একদিন রাহুল ওদের 3 বন্ধুকে ফোন করে বলে, ভাই মন্দারমণি যাবি? একটা সস্তায় ভালো হোটেলের খোঁজ পেয়েছি, পার রুম 500 টাকা। 500 টাকা শোনায় দেবজিতের একটু সন্দেহ হলেও পরে সেটা আর নিয়ে বেশি মাথা ঘামায় না, কারণ রাহুলের উপর ওদের সবার পুরোপুরি ভরসা ছিল। কারণ এই রকম ট্রিপ রাহুল এর আগেও অনেকবার অর্গানাইজ করেছে। ঠিক করা হয় যেদিন ওরা যাবে সেই দিন এবং পরের দিনটা থেকে 3য় দিন বিকেলবেলা ওরা আবার ফিরে আসবে। যেই দিনটা ঘোরার জন্য ঠিক করা হয় সেই দিন দেবজিৎরা লাগেজ প্যাক করে ভোরবেলা সরকারি বাস ধরে রওনা হয় মন্দারমণির উদ্দেশ্যে। প্রথমে বাসে করে চাউলখোলা এবং সেখান থেকে টোটো ধরে সোজা হোটেল। যখন টোটো এসে হোটেলের সামনে দাঁড়ায় তখন সকাল 10:30। এখানে আপনাদেরকে বলে রাখি, দেবজিৎ আমাকে ওই হোটেলের নাম নিতে বারণ করেছে, তাই এখানে আমি হোটেলের নামটা উল্লেখ করছি না। টোটোওয়ালাকে ভাড়া দিয়ে হোটেলের দিকে তাকাতে দেবজিতের একটু খটকা লাগে। হোটেলটা ছিল উল্টো এল প্যাটার্নের। প্রথমে সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেছে। হোটেলটাকে দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিন হোটেলটার কোনো মেরামতের কাজ হয়নি, কোনো লোকজনও আসেনি। হোটেলের দরজা দিয়ে ঢুকতেই দেখতে পায় কাউন্টারের সামনে একজন বয়স্ক ভদ্রলোক বসে রয়েছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করতে জানতে পারে উনি এই হোটেলের কেয়ারটেকার। যেহেতু রাহুলের নামে বুকিং হয়েছিল তাই রাহুল কেয়ারটেকারের সাথে পুরো ফর্মালিটিটা সেরে ফেলে। কিন্তু কেয়ারটেকারের একটা কথায় দেবজিতের সন্দেহটা আরও বেশি গভীর হয়। বুকিংয়ের কথা বলতেই কেয়ারটেকার প্রথম প্রশ্ন করে, আপনাদের এখানে বুকিং আছে? কথাটা এমনভাবে বলেছিল যেন সে চাইছিল না আমরা সেই হোটেলে থাকি। যাই হোক, আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের সোজা গিয়ে ডান দিকের একদম শেষের বাঁদিকের একটা রুম আর ঠিক তার আগের ডান দিকের একটা রুম দেওয়া হয়। রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখেই যেন মনে হচ্ছিল ওই রুমে দীর্ঘদিন কেউ থাকেনি। গোটা ঘরটা পুরো ধুলোময়। কেয়ারটেকার রুমগুলো পরিষ্কার করে দেওয়ার কথা বললে দেবজিৎরা কেয়ারটেকারকে বারণ করে বলে তারা রুমগুলো পরিষ্কার করে নেবে। এখানে দেবজিতের সন্দেহ আরও গভীর হয়, কারণ কোনো হোটেলে কাস্টমার আসার কথা থাকলে রুম আগে থেকে ক্লিন করে রাখা হয়।
কিন্তু এক্ষেত্রে রুমগুলো পুরো নোংরা ছিল। ওই হোটেলটার আশেপাশে কোনো হোটেল ছিল না, আর হোটেলটার ঠিক পিছনেই ছিল জঙ্গল। একদম শেষের বাঁদিকের রুমটায় ছিলাম আমি আর রাহুল, আর ডান দিকের রুমটায় ছিল অপূর্ব আর সায়ন। হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা বাইরে সেরে ওরা সমুদ্রে স্নান করতে বেরিয়ে পড়ে। সারা দিন সমুদ্রে দাপিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়াটা বাইরে সেরে হোটেলে এসে টানা ঘুম দেয়। বিকালে ঘুম থেকে উঠে আবার ঘুরতে বেরিয়ে পড়ে। ওরা রাত 10:30 নাগাদ হোটেলে ফিরে আসে। ওরা চারজনই ড্রিঙ্ক করে হোটেলে ফিরেছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে যে যার মতন শুয়ে পড়ে। এখানে রুমের ডেসক্রিপশনটা বলে নিই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। হোটেলের দরজা দিয়ে ঢুকে ডান দিকে ছিল পাশাপাশি দুটো বেড। একদম সোজাসুজি ছিল বাথরুমের সুইচ, তার ঠিক ডান হাতে ছিল বাথরুম। বাথরুমটা ছিল একটু লম্বা সরু, আর বাথরুমের দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে ছিল পরপর অনেকগুলো কাঁচ, আর দরজা দিয়ে ঢুকে ডান দিকে ছিল জানালা। জানালাটা খুললে হোটেলের করিডোরটা পুরো দেখা যেত। আর বেডের পিছনে ছিল আরেকটা জানলা, সেই জানলা থেকে পিছনের জঙ্গলটা দেখা যেত। এই ছিল রুমের ডেসক্রিপশন। এবার আসি ঘটনায়। সবাই ঘুমিয়ে পড়লেও দেবজিতের কিন্তু ঘুম আসছিল না। ওর শরীরের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওর সব সময় যেন মনে হচ্ছিল রুমের ভিতরে কেউ যেন আছে, এবং সে যেই হোক সে সব সময় ওদেরকে লক্ষ্য রাখছে। ঘুম না আসায় দেবজিৎ একটা সিগারেট ধরিয়ে কানে একটা হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘরে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর দেবজিতের খিদে পেলে ও রুম থেকে বেরিয়ে রিসেপশনের দিকে গিয়ে বুঝতে পারে গোটা হোটেলটায় ওরা চারজন ছাড়া আর কেউ নেই, কারণ সেই সময় রিসেপশনে কেউ ছিল না, আর হোটেলের মেন দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এটা দেখা মাত্র দেবজিতের যেন মনের ভিতর একটা ভয় বাসা বাঁধতে শুরু করে। দেবজিৎ তখনই রুমের ভিতরে সে আবার দরজা দিয়ে দেয়। টেনশনে ও আরেকটা সিগারেট ধরাতে যাবে এমন সময় দেবজিৎ শুনতে পারে ওদের জানলার বাইরে, মানে করিডোরটাতে, কারা যেন কথা বলছে। দেবজিতের শুনে মনে হয় যেন ওর বন্ধুরাই বাইরে কথা বলছে। দেবজিৎ মনে মনে একটা গালাগালি দিয়ে বলে, শালা এতক্ষণ ঘুরে আসার পরে ওদের গল্প শেষ হয়নি, আবার গল্প করতে বাইরে বেরিয়েছে। এই কথা বলতে বলতে দেবজিৎ একটা সিগারেট ধরিয়ে সিগারেট একটা টান দেয়। টান দিয়ে ঘরে আবার পায়চারি করতে শুরু করে। সিগারেটে টান দিয়ে বাথরুমের দিকে ঘুরতেই দেবজিতের যেন সমস্ত নেশা কেটে যায়। দেবজিৎ দেখতে পায় বাথরুমের ঠিক সামনে যেন একটা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে, এবং সেই নারী মূর্তিটা দেবজিতের দিকেই তাকিয়ে রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখা মাত্র দেবজিতের সারা শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করে। এমন সময় ঘুমের ঘোরে রাহুল পাশ ফিরতেই দেবজিতের ঘোর কাটে, এবং সে আবার বাথরুমের দিকে তাকাতেই দেখতে পায় বাথরুমের সামনে কেউ নেই। দেবজিৎ তখন মনে করে ওর হয়তো বেশি নেশা হয়ে গেছে। তাই দেবজিৎ কান থেকে হেডফোন দুটো খুলে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর দেবজিতের চোখে ঘুম নেমে আসে। ঘুমটা ভাঙে দরজার ঠক ঠক শব্দে। লাফ দিয়ে ঘুম থেকে উঠতেই দেবজিৎ দেখে সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি দরজা খুলতেই
দেখে অপূর্ব দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব দেবজিৎকে উদ্দেশ্য করে বলে, ভাই তাড়াতাড়ি চল, সায়ন যেন কেমন করছে। এই কথা শোনা মাত্র দেবজিৎ বলে, কেন, সায়নের কি হয়েছে? তখন অপূর্ব বলে, ভাই তুই চল, তুই না দেখলে বিশ্বাস করবি না। অপূর্ব দেবজিৎ আর রাহুলকে নিয়ে ওদের রুমে গিয়ে দেখে সায়ন খাটের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে রয়েছে এবং ঠক ঠক করে কাঁপছে। দেবজিৎ গিয়ে সায়নকে নাড়িয়ে বলে, এই সায়ন, সায়ন কি হয়েছে রে তোর? সায়ন মাথা তুলে বলে, ভাই কালকে রাতে না আমি ভূত দেখেছি। কথাটা শোনা মাত্র রাহুল আর অপূর্ব হেসে উঠলেও দেবজিৎ কিন্তু হাসেনি, কারণ তারও গত রাতের কিছু অভিজ্ঞতা হয়েছিল। দেবজিৎ তখন বলে, তুই ইয়ার্কি মারছিস নাকি আমাদের সাথে? ভূত দেখেছিস? অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিস নাকি? সায়ন তখন বলে, ভাই বিশ্বাস কর, আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি তোকে মিথ্যে বলবো? তখন দেবজিৎ ওকে বলে, কি হয়েছে আমাকে ঘটনাটা খুলে বল। তখন সায়ন বলে, রাত তখন কটা বাজে ওর খেয়াল নেই। ওর প্রচণ্ড বাথরুম পাওয়ায় ও ঘুম থেকে ওঠে, নড়তে নড়তে বাথরুমের দিকে এগোয়। বাথরুমের দিকে এগোনোর সময় হঠাৎ ও শুনতে পায় দরজার বাইরে কারা যেন কথা বলছে, ঠিক একইভাবে যেটা দেবজিৎ ফিল করেছিল। সায়ন তখন মনে করে হয়তো দেবজিৎ আর রাহুল বাইরে কথা বলছে। এই কথা ভেবে ও হাঁটতে হাঁটতে বাথরুমের সামনে গিয়ে বাথরুমের লাইটটা ধরাতেই যে দৃশ্য দেখতে পায় তাতে সায়নের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সে দেখে একটা নারী মূর্তি, যার পরনে কোনো কাপড় নেই, চুল খোলা অবস্থায় বাথরুমে দাঁড়িয়ে রয়েছে এবং তার দৃষ্টি সায়নের দিকে। সায়নের নেশা যেন এক মুহূর্তের মধ্যে কেটে গেছিল। সায়ন বুঝতেই পারছিল না ও কি করবে। ও আস্তে আস্তে করে পিছন দিকে আসতে থাকে, পা টিপে টিপে এক পা দু পা করে পিছনে আস্তে আস্তে অপূর্বর বেডের সামনে এসে হাত দিয়ে অপূর্বকে নাড়াতে থাকে। অপূর্বর দিকে তাকিয়ে অপূর্বকে নাড়িয়ে বলে, হে ভাই, অপূর্ব ওঠ, অপূর্ব ওই দেখ। এই কথা বলে বাথরুমের দিকে তাকাতেই ওর শরীর যেন পাথর হয়ে যায়, কারণ সেই নারী মূর্তিটা যেটা এতক্ষণ বাথরুমের সামনে দাঁড়িয়েছিল সেটা চোখের পলকে সায়নের একদম মুখের সামনে এসে দাঁড়ায়। এরকম একটা বীভৎস দৃশ্য দেখা মাত্র সায়ন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সকাল। পুরো ঘটনা শোনার পর দেবজিৎ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, আর সায়ন বারবার করে বলতে থাকে, আমি আর এই হোটেলে অন্তত থাকবো না, তোরা বাড়ি চল। সায়নের এই অবস্থা দেখে সবাই ঠিক করে ওরা বাড়ি ফিরে যাবে। লাগেজপত্র গুছিয়ে যখন রিসেপশনে যায় তখন রিসেপশনে একজন মাঝবয়সী ভদ্রলোক আর ভদ্রমহিলা বসেছিল। দেবজিৎ গিয়ে ওনাদেরকে চেক আউটের কথা বললে ওনারা কোনো আর্গুমেন্ট না করে সাথে সাথে ওদের কথা মেনে নেয়। যেখানে অন্য হোটেল হলে হয়তো কী কারণে তারা হোটেল ছাড়ছে, দুদিনের বুকিং ছেড়ে একদিনে চলে যাচ্ছে এবং তারা কেন যাচ্ছে অনেক প্রশ্ন করত। সেখানে রিসেপশনের ওনারা কোনো প্রশ্ন না করায় দেবজিৎদের আর বুঝতে কিছু বাকি থাকে না। তারা সেখান থেকে চেক আউট করে বাড়ি ফিরে আসে। কিন্তু এই ভয়াবহ অভিজ্ঞতা
ওদের চারজনের স্মৃতিতে আজও রয়ে গেছে। বিশেষ করে সায়নের সামনে এই ঘটনার কথা বললে সায়ন আজও ভয়ে শিউরে ওঠে। ওরা আজও একই সাথে ঘুরতে যায়, আর প্রত্যেকটা প্রোগ্রাম রাহুলই সেট করে। কিন্তু এই ভয়াবহ অভিজ্ঞতা ওদের স্মৃতিতে আজও রয়ে গেছে এবং হয়তো সারা জীবন থাকবে। তা এই ছিল দেবজিৎ আর ওর চার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক অভিজ্ঞতা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো। আপনাদের জীবনেও যদি এরকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে যেটা আপনি আমাদের চ্যানেলের সাথে শেয়ার করতে চান, তবে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনি ভয়েস করে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনার ঘটনা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। আবার আসবো একটি নতুন ঘটনার সাথে। শুভরাত্রি।